আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছো। তো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট স্লাইডে কি আছে, বীজগণিতিক রাশি জিনিসটা কি। মনে করো এখানে আমরা 2x লিখলাম, আবার ধরো 3x লিখলাম, আবার ধরো 2x প্লাস 3y লিখলাম। এই যে এইগুলা এইগুলা কি, এইগুলা হইলো বীজগাণিতিক রাশি। তোমাদের বইতে সর্বপ্রথম বইটা খুললেই সর্বপ্রথম একটা সংজ্ঞা দেওয়া আছে। যদি তোমাকে বীজগণিতিক রাশির সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে তুমি ওইখান থেকে বীজগণিতিক রাশিটা কি সংজ্ঞা দিয়ে দিবা। তো এই যে এইগুলাকে আমরা একটা বীজগণিতিক রাশি বলতে পারি, এগুলা কি একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশি প্রতিপাদন করার জন্য, মানে এই যে একটা এক্স দেখছো, এই যে একটা ওয়াই, এইগুলো আসলে কোন জায়গা থেকে আসলো। বা আমি যদি এখানে 2x+3 লিখি, এই যে 3, এইগুলাকে কি বলা হয়, কোনটাকে কি বলা হয়, এইগুলা একটু আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা বললাম যে এইগুলা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির সংজ্ঞা কি, যে বিভিন্ন প্রকারের বীজগাণিতিক রাশির সঙ্গে আমরা পরিচিত হবো। যে তোমাদের বইতে দেখবে একটা সংখ্যা দেওয়া আছে, এক বা একাধিক সংখ্যা, তারপর এক বা একাধিক সংখ্যা চিহ্ন, এইগুলাকে মিক্স করে যেই জিনিসটা তৈরি হয় ওইটাকে আমরা কি বলবো, বীজগাণিতিক রাশি বলবো। যেমন এখানে আমরা 2x লিখছি প্লাস 3 লিখছি, আবার ধরো আমি যদি এখানে লিখি x+2, এটাও কি একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এই বীজগাণিতিক রাশি লেখার জন্য এখানে দেখো x লেখা হয়েছে, এখানে x লেখা হয়েছে, তারপর এখানে y লেখা হয়েছে। এইগুলা কোন জায়গা থেকে আসলো, এইগুলা কি, এইগুলার নাম হলো চলক। এগুলার নাম কি, চলক বলা হয় এগুলাকে। যদি একটা প্রতীক একাধিক সংখ্যা বিশিষ্ট সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সংখ্যা নির্দেশ করে, তবে প্রতীকটিকে কি বলা হয়, চলক বলা হয়, ঠিক আছে। তো মনে করো এইখানে কি x+y, তো এখানে কি বলা যায় যে আমরা x এর মান ইচ্ছাকে মানে ধরতে পারি অনির্ধারিত, এখানে x এর নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই। তো সেই অনুযায়ী আমরা কি করতে পারি, এই x এর মান আমরা ইচ্ছা মতো কি ধরতে পারি, এটা কি বলা হবে, চলক বলা হবে। এবং যদি আমরা কোনো একটা এইখানে দেখো একটা বীজগাণিতিক রাশি, এখানে চলক কয়টা আছে, দুইটা চলক আছে, এই যে একটা x, এই যে একটা y। এই x এর মানও কোনো নির্দিষ্ট মান দেওয়া নাই, আবার এই y এর মানটাও কি নির্দিষ্ট করে দেওয়া নাই, অনির্ধারিত। আর তারপর আছে ধ্রুবকটা কি, যদি প্রতীকটি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে। ধ্রুবক, ধ্রুবক মানে হলো ধ্রুব, ধ্রুব মানে কি স্থির। দেখো এটা একটা উদাহরণ আছে, সেটা হলো তোমাদের সন্ধ্যা আকাশে একটা তারা দেখা যায়, ওই তারাটা নড়াচড়া করে না, ওই তারাটা স্থির থাকে একদম, ওই তারাটাকে বলা হয় কি ধ্রুব তারা। তো এইরকম ভাবে এখানে যদি কোনো একটা প্রতীক যদি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে, যেমন দেখো এখানে কি আছে, 3 আছে, এই 3 সারা জীবন 3 থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। এখানে কি 2 আছে, এই 2 কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তাই জন্য এটাকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়, যার কোনো পরিবর্তন হয় না, যা যেমন ছিল ওই রকমই থাকে, তাকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। তো চলক আর হলো ধ্রুবক আমরা শিখতে পারলাম, ঠিক আছে। এখন চলে আসি আমরা পরবর্তী টপিকে, কি আছে এখানে, যে এক চলকের বহুপদী, দুই চলকের বহুপদী, তিন চলকের বহুপদী, এইগুলো আসলে কি। এক চলক বলতে কি বুঝাইতেছে, দেখো এইখানে আমরা যদি তাকাই, এখানে কি এই যে একটা চলক, এই যে একটা চলক, তার মানে যেই সমীকরণের মধ্যে বা যেই বীজগাণিতিক রাশির মধ্যে শুধুমাত্র একটাই চলক থাকবে তাকে বলা হয় এক চলকের বহুপদী। তাকে কি বলা হবে, এক চলকের বহুপদী। দেখো আমরা এখানে দেখো একটু দেখাই তোমাদেরকে, এই যে প্রথমে আমি এ লিখলাম, আবার ধরো আমি এখানে লিখলাম যে এ এক্স প্লাস বি, আবার এটা 1 নাম্বার, এটা আমি 2 নাম্বার দিলাম। আবার দেখো আমি যদি লিখি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই যে একটা লিখলাম। আবার মনে করো আমি লিখলাম যে এটা 2, এটা 3 নাম্বার দিলাম। আবার যদি লিখি যে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস হলো সি, ঠিক আছে, এই যে এটা 4 নাম্বার দিলাম। এখন এই প্রত্যেকটা কি, এই প্রত্যেকটাকে কি বলা হবে, এক চলকের বহুপদী বলা হবে। কি বলা হবে, এক চলকের বহুপদী। সেটা কিভাবে, তুমি এটার দিকে তাকাও, এখানে চলক কয়টা আছে, একটাই, এখানে এক্স আছে, এখানেও কি এক্স আছে। এই উপরে কি আছে সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি, বাট চলক কয়টা আছে, চলক হলো একটা, এই এক্স যা, এই এক্স কি তাই। তুমি যদি এখানে এক্স এর একটা মান বসাও, এইখানে এক্স এর যা মান বসবে, এইখানে এক্স এর সেম মানই বসবে। এই জন্য এটার মান যা, এটার মানও তাই। এই জন্য এই এক্স যেই কথা, এই এক্স কি সেম কথা। তার মানে হইলো যে এটা কি এক চলকের বহুপদী। এটার দিকে তাকাও, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, অন্য কিছু নাই, ওয়াই নাই, অন্য কিছু নাই। আবার দেখো এখানে এক্স আছে, এটা কি একটা শুধু এক্স আছে, এখানে অন্য কোনো এক্স বা অন্য কোনো ওয়াই নাই। তার মানে এটা কি এক চলকের বহুপদী। আমরা এই যে এক্স এর সাথে যেগুলো আছে এগুলাকে সহগ বলা হয়। আচ্ছা, এখন তোমরা বলতে চাইতেছো যে এখানে কিন্তু কোনো কিছু নাই, এখানে কোনো কিছু নাই, তাইলে এটা কিভাবে চলক হইলো।
দেখো এইটার জন্য আমি তোমাকে যদি এইভাবে বলি যে 0 গুণ এক্স প্লাস হইলো এ, তাহলে এটা কি এই জায়গায় একটা এক্স আছে দেখছো, এই এক্সটা জিরোর সাথে গুণ হইয়া 0 হয়ে গেছে প্লাস হলো কি এ হয়ে গেছে। তার মানে এইটাও কি আমাদের এক চলকের বহুপদী। বুঝতে পারছো? এক চলকের বহুপদী কেন বলা হয় এটা কি তোমরা বুঝতে পারছো কিনা একটু বলো, একটু বলো ফার্স্ট যে এক চলক কেন বলা হয়েছে, এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। তারপরে দেখো এই এক চলকের বহুপদীর মধ্যে আমরা অনেক কিছু শিখবো এখন। ধরো এখান থেকে আমরা র্যান্ডমলি একটা জিনিস নেই, এই জিনিসটাকে আমরা এখান থেকে নিতে পারি। ধরো এটাকে আমরা এইভাবে বানাই যে সি এক্স আর হলো এখানে পি নিলাম, এইটাকে আমরা একটা সাধারণ আদর্শ রূপ হিসেবে নিলাম। তো এইটার মধ্যে এই এক্স এর সাথে যেটা আছে এটাকে কি বলা হয়, এক্স এর সাথে যেটা আছে এটাকে বলা হবে সহগ। এটা কি বলবো, সহগ বলবো। সহগ কারে বলে, সাথে যেটা থাকে তাকে কি বলা হয়, সহগ বলা হয়। তার মানে এই সিটা কি, এই সিটা হইলো একটা সহগ। আর এই যে এক্স যেটা আছে এটা কি চলক, এটা কি চলক বলা হয় এটাকে। আর এই যে উপরে যে জিনিসটা দেখতেছো পি, এটার অনেকগুলো নাম আছে। এটার নাম হলো, একটা হলো কি ঘাত, একটা নাম হলো কি ঘাত, আর একটা নাম হলো কি পাওয়ার। ঠিক আছে, একটা নাম হলো ঘাত আর একটা নাম কি পাওয়ার বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইটা কি বুঝতে পারছো যে এটা হলো চলক, এটা হলো সহগ, আর এটা কি ঘাত। তার মানে আমরা যদি এইখানে যদি একটু চিন্তা করি যে এখানে তো আমরা এখানে দেখো যে এই যে এ এক্স কিউবের সাথে সহগ কি এ, তার মানে এক্স কিউবের সহগ কত এ। তো এখানে কি লিখতে পারি যে এই অঙ্কটার ক্ষেত্রে যে এক্স কিউব এর সহগ এ আর এক্স এর পাওয়ার কত 3। আবার তোমাকে যদি বলা হয় যে এটা কি, এটা কি বি, এক্স এর সহগ কত বি, তাহলে এখানে কি হবে এক্স এর সহগ কত এই বি। আর এই সি কি একটা ধ্রুবক, এই সি কে আমরা কি বলবো ধ্রুবক বলবো, কারণ ওর সাথে কোনো কি চলক নাই। যদি ওর সাথে একটা চলক থাকতো তাহলে আমরা ওটাকে ধ্রুবক বলতে পারতাম না, কিন্তু এখানে এই সির সাথে কোনো চলক নাই, এই জন্য কি এটা ধ্রুবক, এটা কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বইলো। চলক কি সবসময় এক্স ওয়াই হয় নাকি অন্য কিছু দিলে হয়? এখানে ধ্রুবককে ইংরেজিতে বলে কনস্ট্যান্ট, ধ্রুবককে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট বলা হয়। ঠিক আছে, আর তুমি যদি এখানে সহগ যদি তুমি দিতে চাও, তুমি চলক অন্য কিছু ধরতে পারো। তোমার একটা অঙ্ক দেওয়া আছে সেখানে তুমি একটাকে চলক ধরতে পারো, একটাকে ধ্রুবক ধরতে পারো, এটা নিয়ে সমস্যা নাই। চলক মেইনলি এক্স ওয়াই কেই চলক ধরা হয়, প্রত্যেকটা জিনিসের মধ্যে মেইনলি এক্স ওয়াই কে। দেখো চলক চেনার আরেকটা উপায় কি, এই চলকের উপরে পাওয়ার থাকবে, চলকের উপরে কি থাকবে পাওয়ার থাকবে। ধরো তুমি যদি এখানে এই এ আর এক্স লেখো, তো এই জায়গায় তুমি চাইলে এই এ কে তুমি চলক ধরতে পারো, আবার এক্স কেও তুমি চাইলে চলক ধরতে পারো। কিন্তু তুমি যদি এইভাবে লেখো যে এ এক্স যদি কিউব লেখো বা এ এক্স স্কোয়ার লেখো, এই ক্ষেত্রে এই এক্স এই কি হবে চলক হবে। তার মানে চলকের উপরে কি থাকবে পাওয়ার থাকবে। ঠিক আছে, চলকের উপরে কি থাকবে পাওয়ারটা থাকবে। এমনি নর্মালি তুমি চাইলে এর উপরে পাওয়ার দিতে পারো, কিন্তু ওই এই ক্ষেত্রে এর উপরে পাওয়ার অবশ্য থাকে না, এখানে কি থাকে চলকের উপরে কি থাকে পাওয়ার থাকে। এরপর আসো, তো আমরা কি কি বুঝতে পারলাম যে এখানে কি থাকবে। এখন একটা বহুপদী কখন বহুপদী হবে না, একটা বহুপদী কখন হবে না, ও আরেকটা জিনিস, এই যে ঘাত না এটাকে আরেকটা জিনিস বলে সেটা হলো মাত্রা বলে, এটা কি বলে মাত্রা বলা হয়। তা আমরা এখানে মাত্রা নামে এটাকে ডাকবো। তো তোমাকে যদি বলা হয় যে এই এই যে আমি দেখো একটু মুছে দিতেছি, নর্মালি তোমাদের বোঝানো হয়েছে। দেখো আমি যদি তোমাকে এখন একটা জিনিস লিখি যে এটার মাত্রা কত, দেখো ধরো আমি তোমাদের লিখলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই বহুপদীর মাত্রা কত, তো তুমি কত লিখবা, এই বহুপদীর মাত্রা হইলো কত 2, এই যে 2, এই বহুপদীর মাত্রা কত, এই যে উপরে 2 দেখতেছো না, এই 2 হইলো এই বহুপদীর কি মাত্রা। আর এই যে এটাকে বলা হয় কি মুখ্য, এটাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ কি হবে, মুখ্য সহগ কত হবে এ। ধরো আমি তোমাকে একটা মুখ্য জিনিসটাকে আমি একটু বুঝাই। ধরো তোমাদের এলাকায় গ্রামে মনে করো একজন অন্য জায়গা থেকে একজন লোক আসলো বা বিদেশে একজন লোক আসলো, তাকে মানুষ সচরাচর কার কাছে নিয়ে যাবে, নিয়ে যাবে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবে, বা এলাকায় যে একটু প্রভাবশালী আছে তার কাছে নিয়ে যাবে। ঠিক আছে, তো তোমাকে যদি এই অঙ্কের মধ্যে তোমাকে যদি প্রশ্ন করে যে মাত্রা কত, তো তুমি কোনটা ধরবা, সব থেকে বড় যেটা আছে এটাকে তুমি মাত্রা ধরবা। এখন তুমি বলতে পারো তো এই এক্স এর উপর তো 1 আছে, তাহলে আমরা এই 1 কেন নিলাম না, কারণ হইলো এখানে মুখ্যটা কি, মুখ্য হইলো এই জিনিসটা হইলো মুখ্য,
এই জন্য এটাকে বলা হবে কি স্কোয়ার। আবার যদি তোমাকে প্রশ্ন করে যে মুখ্য সহগ কত, তাহলে মুখ্য সহগ হলো সর্বোচ্চ ঘাত যেটা আছে বা সর্বোচ্চ মাত্রা যেটা আছে ওইটার সাথে যেটা থাকবে ওটা হলো সহগ। সর্বোচ্চ মাত্রা কার উপরে? এক্স এর উপরে আছে। আমি যদি এটার কথা চিন্তা করি, দেখো যে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস হলো ডি, এটার কথা যদি আমি বলি, তো তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এখানে মুখ্য সহগ কোনটা, তাহলে মুখ্য সহগ হলো সর্বোচ্চ ঘাত এখানে কত আছে এক্স কিউব, এটার সাথে যেটা আছে এটাকে বলা হবে কি মুখ্য সহগ। এখন যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে তাহলে এটার সহগ কত, তোমাকে যদি বলে যে সহগ কত, তারপরেও অ্যান্সার কত হবে? এই এ হবে। তোমাকে যদি নর্মালি প্রশ্ন করে যে মুখ্য সহগ কত, মুখ্য সহগ কত হবে? এ। আর নর্মাল সহগ কি হবে? এই হবে। যদি তোমাকে এইভাবে প্রশ্ন করে যে এক্স স্কোয়ারের সহগ কত, ওই ক্ষেত্রে হবে বি। তো যদি তুমি বলে যে এক্স স্কোয়ারের সহগ কত, সহগ কি হবে? বি হবে। ঠিক আছে? যদি নর্মালি বলে সহগ কত, তাহলে তুমি কাকে বলবা? এই একেই বলবা। আবার যদি বলে মুখ্য সহগ কত, তাহলে তো এটা হবেই। ঠিক আছে? আর মাত্রার কথা বললে সর্বোচ্চ যেই মাত্রাটা থাকবে এটাকে আমরা বলবো মাত্রা। এই অঙ্কের ক্ষেত্রে মাত্রা কত? সর্বোচ্চ কত আছে? 2। আর এখানে মাত্রা কত? 3। সর্বোচ্চ 3 আছে, এই জন্য মাত্রা কত? 3। এখন বলো তোমরা কি এটা ক্লিয়ার হয়েছো কিনা? আচ্ছা, আমি আরেকবার একটু বলতেছি, সেটা হইলো যে ধরো এই যে কি আমাদের প্রথমে আমরা শিখবো যে এক চলক কোনটা, এক চলকের বহুপদী কোনটা। চলক বলা হয় এক চলক কেমনে? এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এটা কি এক চলক বিশিষ্ট বহুপদী, মানে এক চলকের বহুপদী। আর সর্বোচ্চ যদি বলে মাত্রা কত, মাত্রা হলে এই সর্বোচ্চ যেটা থাকবে এইটা, এই ক্ষেত্রে 2, এই ক্ষেত্রে কত? 3। আবার যদি তোমাকে প্রশ্ন করে যে সহগ কত বা মুখ্য সহগ কত, তখন তুমি বলবা কোনটা? এ। যদি বলে সহগ কত? এ। মুখ্য সহগ কত? এ। এখানে যদি বলে সহগ কত? এ। মুখ্য সহগ কত? এ। কিন্তু তোমাকে যদি স্পেসিফিকলি বলে দেয় যে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে তুমি বলবা কি? বি। কারণ এখানে বলাই আছে এক্স স্কোয়ারের জায়গায় দেওয়া আছে, এটা সহগ কত? বি। যদি বলে এক্স এর সহগ কত? সি। ঠিক আছে? এই হলো আমাদের নর্মাল যে কনসেপ্ট ছিল, এই কনসেপ্টটা। এরপর আসো, তো আমরা এখান থেকে কি শিখলাম যে মাত্রা কেমনে হিসাব করে। মাত্রা হলো এই জানে এক্স এর উপরে কি আছে? 2 আছে, এই জন্য এটা মাত্রা। আরেকটা জিনিস, বহুপদী হইতে পারবে না কখন? দুইটা জিনিস হইতে পারবে না। এই যে যেই দেখো এখানে যে এই যে যেই পাওয়ারটা আছে, পাওয়ার, তাই না? তো আমি এখানে যে লিখছিলাম সি এক্স, উপরে হলো কি পি। এই পির মান, এই পি কখনো ভগ্নাংশ হইতে পারবে না। পি কখনো হইতে পারবে না কি? ভগ্নাংশ হইতে পারবে না, অথবা পি কখনো ঋণাত্মক হইতে পারবে না। পি কি ভগ্নাংশ হইতে পারবে না, আর পি কি হইতে পারবে না? ঋণাত্মক হইতে পারবে না। পি কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি হবে জানো? এটা হবে অঋণাত্মক, মানে ঋণাত্মক যেন না হয়, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। নর্মালি কিন্তু বলতে পারতো পূর্ণ সংখ্যা, কিন্তু নর্মালি পূর্ণ সংখ্যা কেন বলে নাই? কারণ এইখানে অঋণাত্মক বলতে হবে। দেখো আমি তোমাকে আরেকটা জিনিস বলি অফ টপিকে, সেটা হলো যে ধরো -3 2 ডট, এইখানে আরো সংখ্যা আছে 2, তারপরে -1 0 1 2 3 4, এইগুলা কিন্তু পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এখানে এই পির যেই মানটা আছে, এই পির মান মানে মাত্রা যেটাকে আমরা বলবো, এই মাত্রা কখনোই এইগুলা হইতে পারবে না। ঠিক আছে? এইগুলা হইতে পারবে না। কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে ঋণাত্মক হইতে পারবে না, আর পূর্ণ সংখ্যা হইতে হবে। পূর্ণ সংখ্যা হইতে হবে মানে কি? কোনো ভগ্নাংশ হইতে পারবে না। ধরো তুমি এই জিনিসটা লিখলা এখানে যে 5x⁴ এটা কিন্তু বহুপদী হবে না। আবার তুমি যদি এইভাবে লিখো যে 5x-1, এটা কিন্তু বহুপদী হবে না। তার মানে বহুপদী হওয়ার জন্য সবসময় এখানে কি লাগবে? একটা পূর্ণ সংখ্যা লাগবে। কি লাগবে? একটা পূর্ণ সংখ্যা লাগবে, এবং সেটা ঋণাত্মক হইতে পারবে না। ক্লিয়ার সবাই? একটু বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, মুখ্য পদ হলো এই দেখেন সর্বোচ্চ যেটা আছে, মুখ্য পদ হলো এই জায়গা, এটা হলো মুখ্য পদ, এইটা। ঠিক আছে? মুখ্য পদ কোনটা হবে? এইখানে মুখ্য পদ হবে হইলো ax⁵। এইখানে মুখ্য পদ কোনটা? মুখ্য পদ কোনটা? ax²। এখানে মুখ্য পদ হলো x², আর এখানে মুখ্য পদ কোনটা? সর্বোচ্চ যেটা আছে ওইটাই কি? মুখ্য পদ। এরপরে দেখো দুই চলকের বহুপদী আছে। তো দুই চলকের বহুপদী কি হবে? দুই চলকের বহুপদী ধরো এরকম হবে,
এক চলকের বহুপদী গেল। এখন এই এক চলকের বহুপদী থেকে আমরা অনেক কিছু বের করতে পারি, যেমন আমরা ওই জেনারেল ম্যাথ অঙ্ক করছিলাম না, ওইখানে কি অঙ্ক করছিলাম, ধরো এরকম একটা অঙ্ক আমাদের কাছে আছে 3x³ প্লাস 2x² প্লাস 3x প্লাস 5, এটা মনে করো px সমান এটা দেওয়া আছে। তো এটা কি আমাদের এক চলকের বহুপদী। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এই যে p(2) বের করতে পারো, আবার p(1/2) বের করতে পারো। ঠিক আছে, তার মানে কি x এর মান বলে দিয়েছি এখানে 2, আর এখানে x এর মান বলে দিয়েছি কত 1/2। এইগুলো তোমাকে কি করছে বলে দিছি, বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এখন দেখো আমি একটা করে দেখাই। এখানে ধরো এটা যদি এরকম হয় যে যদি আমি 2 ধরি, তাহলে কি হবে, যত জায়গায় x আছে x এর জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে এই 2 বসে যাবে। তো এই যে 3(2³ প্লাস 2² প্লাস 3 × 2 প্লাস 5, তো এখান থেকে আসবে কত 3 × 2^3 কত 8 প্লাস 2 × 4 প্লাস 3 × 3 = 6 প্লাস 5, তো 3 কত 24, 4 কত 8, 6 প্লাস 5, এগুলো আমি যোগ করে দিলে যেটা হবে ওইটাই কি আমাদের আনসার। ঠিক আছে, এই গেল আমাদের এক চলকের বহুপদী যে বিষয়টা ছিল এটা গেল। এখন আমরা শিখবো দুই চলকের বহুপদী শিখবো। কি শিখবো? দুই চলকের বহুপদী। দুই চলকের বহুপদীটা কি, ধরো আমি যদি এইভাবে লিখি যে 2x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা একটা কি দুই চলকের বহুপদী। এখানে দেখো এক্সও আছে ওয়াইও আছে, দুইটা জিনিস অজানা, এক্স একটা অজানা, ওয়াইও কি একটা অজানা জিনিস। তো দুইটা জিনিস যদি অজানা থাকে তখন তাকে আমরা কি বলবো, দুই চলকের বহুপদী বলবো। কি বলবো? দুই চলকের বহুপদী। আবার ধরো যদি এরকম থাকে যে ধরো x² মাইনাস 4xy, তারপরে ধরো প্লাস y² আছে মাইনাস 5x² প্লাস আরও কি বলা যায় 5x², তারপর আবার কি 7y প্লাস 1, 7y প্লাস 1। তো এই যে এইটা, তো এইটাও কি একটা দুই চলকের বহুপদী, কারণ কি এখানে এক্স আছে আবার কি ওয়াইও আছে, এটাকে আমরা কি বলবো, দুই চলকের বহুপদী বলবো। ঠিক আছে, আচ্ছা এখন এই বহুপদীগুলোর পদগুলা কিভাবে হয়, এই যে বহুপদী আছে এগুলোর পদগুলো আসলে কিভাবে হয়, এটার পদগুলো হলো এইরকম আকারে হয়, দেখো CXP আর হইলো YQ এরকম আকার হয়। তার মানে এটার কি একটা সহগ থাকে, এটার কি থাকে একটা সহগ থাকে, এটার কি থাকে একটা সহগ থাকে, আবার এটার কি থাকে একটা সহগ থাকে, আবার কি থাকে তো মাত্রা থাকে। এটার মাত্রা কি হবে, তাহলে দুই চলকের বহুপদীর মাত্রা হইলো এরকম, এটার মাত্রা কি, এটার মাত্রা আসবে হইলো এইটার উপরে যা আছে এটার উপরে যা আছে এটা যোগ করে দিব, তাহলে P প্লাস কিউ, কি P প্লাস কিউ। এখন তুমি বলবা যে ভাইয়া বা স্যার এখানে তো সবগুলাই তো ওয়াই নাই, এটার মধ্যে তো ওয়াই নাই, আবার এটার মধ্যে কিন্তু ওয়াই নাই, আবার এটার মধ্যে কিন্তু এক্স নাই। হ্যাঁ, এটার মধ্যে নাই মানে কি আছে, কিভাবে আছে দেখো এইভাবে আছে, এইখানে কিন্তু নাই, মানে এই যে এইখানে সহগ কত দেখতেছি, এটা সহগ কত 1, এখানে আছে কিন্তু কিভাবে দেখো, এই যে x² আর ওয়াই আছে কিন্তু ওয়াই এর পাওয়ার কত 0, ওয়াই এর পাওয়ার কত 0, আর এখানে কি আছে, এখানেও দেখো -4xy, এখানে তো 1 আর 1, আবার এখানে কত y² কিন্তু এখানে x নাই, মানে x এর পাওয়ার 0 y², আবার এখানে 5x² আর y এর পাওয়ার কত 0, নাই মানে কত 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হয় সেটা 1, কোনো একটা কিছুর পাওয়ার 0 মানে কি সেটাকে বলা হবে 1 বলা হয়। তো এখানে নাই মানে কি 0 আছে, এখানে নাই, এখানে কি প্লাস 7, x এর উপর পাওয়ার 0 আর y এর পাওয়ার কত 1, প্লাস কত 1 আছে, বুঝতে পারছো? তো এখান থেকে আমরা মাত্রা কিভাবে বের করব, আর মাত্রা পুরো সমীকরণটার মাত্রা কি হবে, আর আলাদা আলাদা পদগুলোর মাত্রা কি হবে। তো দেখো আমাদের এই পদের মাত্রা কত, এই পদের মাত্রা হইলো 2 + 0 মানে কত 2, এই পদের মাত্রা কত 1 + 1 কত হবে 2, এই পদের মাত্রা কত 0 + 2 সমান কত 2, সেম ভাবে এই পদের মাত্রা কত 2 + 0 মানে 2, এই পদের মাত্রা কত 0 + 1 মানে কত 1। ঠিক আছে, আচ্ছা এখানে ওইভাবে মুখ্য সহগ মুখ্য পদ ওইগুলা নাই, কিন্তু যদি যদি বলে মাত্রা কত, তাহলে এখানে আমার সর্বোচ্চ যেটা থাকবে ওইটাই হবে মাত্রা। ঠিক আছে, তো এইটাকে এইভাবে বলা হয়। তো এটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। তো ধরো আমাদের কাছে যদি এরকম একটা জিনিস থাকে যে এরকম দেখো যে P(x, y) যদি এইভাবে একটা সংখ্যা থাকে যে ধরো এরকম একটা থাকলো যে এইটাই থাকলো, ধরো এরকম একটা থাকলো যে 8x³ y x² y প্লাস 2
ওয়াই প্লাস 3y স্কোয়ার প্লাস 3xy এইভাবে থাকলো। তার মানে তোমাকে যদি এইভাবে বলে দেয় যে পি অফ 1,0, তার মানে এখানে তোমাকে বলে দিছে যে এক্স এর মান হলো 1, এখানে কি বলছে যে এক্স এর মান হলো 1 আর ওয়াই এর মান কত 0। তো আমরা এখন কিভাবে বসাবো যে এক্স এর মানগুলায় 1 বসাই দিব আর ওয়াই এর মানগুলায় কি 0 বসাই দিব। তার মানে 8 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস কত 3 ইন্টু 1 ইন্টু 0, এখানে কত হইতেছে 8 হয়। আর এখানে এটা তো 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এটাও কি 0 হয়ে যায়, আনসার কত 8 হবে আনসার। তো বুঝতে পারছো একটুক বলো তো। এখানে হলো আমাদের যে দুই চলকের বহুপদী, ঠিক আছে, এটা কি হবে দুই চলকের বহুপদী। একদম সেম ভাবে তিন চলকের বহুপদী আমি আর লিখবো না। তিন চলকের বহুপদীতে কি হবে 3x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q আর হইলো z টু দি পাওয়ার কি হবে r। তো মাত্রা কি হবে এখানে মাত্রা হবে হইলো এই রকম যে মাত্রা হবে যে p প্লাস q প্লাস r, এটা হবে মাত্রা, আর এই c হবে কি সহগ। আর আরেকটা জিনিস তোমাকে আমি বলে রাখি যে এখানে কিন্তু সহগ কত জানো, এটা সহগ কত এই xy এর সহগ কত -4। এই মাইনাসটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করা যাবে না, ঠিক আছে। মাইনাস কোনো একটা জিনিসের আগে মাইনাস দাও মানে কি ওই সংখ্যার মাইনাস, ওই জিনিসটার মাইনাস, যার যার আগের মাইনাস তার তার নিজস্ব সম্পত্তি। তোমার বাড়ির সামনে যদি সরকারি রাস্তা থাকে ওটা তুমি ভোগ করো, তোমার বাড়ির সামনে যদি সরকারি রাস্তা থাকে সেটা কি তুমি সেটা ভোগ করো, বা তোমার এই জমির পাশে সরকারি রাস্তা থাকলে সেটা তুমি ব্যবহার করো। এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস, তাই না। তো এই যে এক্স স্কোয়ার এটা সহগ কত, শুধু 5 বললে কিন্তু ভুল হবে, এই এক্স স্কোয়ার সহগ -5, ঠিক আছে। এই এক্স স্কোয়ার সহগ কি -5। একটা জিনিস কি যে তিন চলকের যদি বহুপদী থাকে ওই ক্ষেত্রে অঙ্কটা কিভাবে দিবে এইভাবে দিবে, দেখো তখন অঙ্কটা এইভাবে থাকবে যে ধরো 3x স্কোয়ার প্লাস yz প্লাস 3z স্কোয়ার প্লাস xz এইভাবে থাকবো। তো এটা কিভাবে দেওয়া থাকবে অঙ্কটা এইভাবে p অফ x, y, z ইজ ইকুয়াল টু, এখন মান দিয়ে দেবে কিভাবে p অফ ধরো x এর মান 2 দিয়ে দিল, y এর মান ধরো 1 দিয়ে দিল, z এর মান মনে করো 1 দিয়ে দিল, তার মানে ধরো এখানে 3 দিয়ে দিলাম, তার মানে এটা কত p এর মান x এর মান 2 দিয়ে দিছে, তার মানে 3 2 স্কয়ার, তারপরে y এর মান কত দিছে 1, তখন 1 ইনটু z এর মান কত 3 প্লাস 3 1 z এর মান কত দিয়ে দিছে 3 স্কয়ার, তারপরে 2 ইনটু x এর মান কত বলছে 2 আর z এর মান কত বলছে 3, এই যে। তো এখান থেকে কি আসছে 3 ইনটু 4 প্লাস 3 প্লাস 3 ইনটু কত 9 প্লাস হলো 3 দুগুণে 6 6 দুগুণে 12, এই যে। তো 3 4 কত 12 প্লাস হলো 3 প্লাস হলো 3 নং 27 প্লাস হলো 12, এখন এইগুলা যোগ করে দিলে যেটা হবে এটাই কি আনসার। আর সহগ হলো কি এইটা আর মাত্রা কি এই যে এইটা হলো মাত্রা। তো সবাই আশা করছি ক্লিয়ার হয়ে গেছো। এইখানে কিছুই না, এখানে হলো তোমার এই যে এক্স এর মান দেওয়া আছে, দেখো এক্স আছে ওয়াই আছে আবার জেডও আছে, তিনটাই চলক আছে। দেখছো এখানে এক্স এর মান অজানা, ওয়াই এর মান অজানা, জেড এর মান অজানা, এই তিনটাই কি চলক, এই জন্য এটাকে কি বলা হবে তিন চলকের বহুপদী বলা হবে। আর এখানে মান দিয়ে দিছে এক্স এর মান 2 দিয়ে দিছে, ওয়াই এর মান 1 আর জেড এর মান কত 3, এক্স ওয়াই জেড সাজানো, এখানে মানও সাজানো, সাজানো মানে কি এক্স এর মান 2, এক্স এর মান 2, ওয়াই এর মান 1 আর জেড এর মান কত 3। জাস্ট এখন আমরা কি মানগুলো এখানে বসাই দিছি। আর মাত্রা কি মাত্রা হইলো এক্স এর উপরে যা থাকবে ওয়াই এর উপরে যা থাকবে জেড এর উপরে যা থাকবে এইগুলোকে আমরা মাত্রা দিয়ে দিব, বুঝতে পারছো। এখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু জেড নাই, এক্স কিন্তু নাই, এক্স আছে, এক্স এর উপরে কত 0 পাওয়ার। এখানে দেখা যাচ্ছে ওয়াই নাই জেড নাই, আছে ওয়াই এর উপরে 0 জেড এর উপরে কত 0, এরকম, ঠিক আছে। এরপর আসো পরবর্তী টপিকে কি আছে দেখি আমরা, যে বহুপদীর ভাগফল আর গুণফল। এই বহুপদীর ভাগফল কি আর গুণফল কি এটা আমরা শিখব। বহুপদীর ভাগফল আর হলো গুণফল। দেখো এখন এই বহুপদীর ভাগফল আর গুণফলকে আমরা দুই ভাবে করতে পারি, সেটা হলো যে ধরো তোমাকে বললো যে এক্স স্কোয়ার প্লাস 2 এইটা গুণ হইল এক্স প্লাস 1, এইটার গুণফল কত হবে, এটার গুণফল কত, ঠিক আছে। এখন এটার গুণফল আমরা কিভাবে বের করতে পারি, তো আমরা এটার কি করব সহগ আর মাত্রা বের করবো। দেখো আমরা এটা নর্মালি গুণ করি, দেখো আমরা এটা নর্মালি গুণ করি, নর্মালি যদি আমরা গুণ করি তাহলে কি হবে এটার সাথে এটা গুণ হবে এক্স কিউব, এন দুইটা আছে এন একটা আছে কিউব হয়ে গেল, প্লাস এটার সাথে এটা গুণ হবে এক্স স্কোয়ার, প্লাস কি হবে 2 সাথে এটা গুণ হবে 2x প্লাস কত 2,
ঠিক আছে। তো এইখান থেকে দেখো এক্স কিউব প্লাস হলো এক্স স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, এইটাই হইল। এখন এই যে গুণটা আমরা করলাম, এই গুণ ফলের মাত্রা কত? এই গুণ ফলের মাত্রা হইল মাত্রা কত 3, আর সহগ কত? সহগ কত? সহগ হইল 1, এই যে 1, সহগ কত? সহগ হইল 1। এখন আমরা গুণ যদি নাও করতাম তারপর আমরা এটা কিভাবে বের করতাম? গুণ যদি আমরা না করতাম তাহলে এটা আমরা কিভাবে বের করতাম সেটা দেখো। গুণ করি তার মাত্রা কি হবে? ধরো এখানে এটা হইলো দুইটা জিনিস আছে, মনে করো এরকম যে এক্স স্কোয়ার প্লাস হলো 2, এইটা হইলো পি এক্স, আর মনে করো এই আরেকটা যেটা সেটা হলো কিউ এক্স, মানে এক্স প্লাস 2। এখন আমরা কি করব? গুণ করব। কি করব? গুণ। তো গুণ করলে কি হবে? ধরো এফ অফ এক্স, এফ অফ এক্স সমান যদি গুণ করি তাহলে এই জায়গায় আমরা দুটো গুণ করে দিলাম, যে পি অফ এক্স ইন্টু হইল কিউ অফ এক্স। দেখো বোঝার চেষ্টা করো একটু, আমরা কিন্তু এখানে গুণটা অবশ্য করে ফেলছি। তো এখন আমরা এই যে এইখানে এইভাবে গুণটা না করেও আমরা এইভাবে কিন্তু সহগ কত হইতে পারে আর আমাদের এই মাত্রা কত হইতে পারে এইটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে? দেখো এই যে এফ এক্স, এটা আসলে কোনটা? এটা হলো এই যেটা যেটা পাইলাম এইটাই হলো এফ এক্স। এটা দুটো গুণ করার পর আমরা কি এফ এক্স লিখছি না? তো এটার মান কত আসলে? এফ এক্স। তাহলে এখানে এফ এক্স এর মাত্রা কি হবে? দেখো এফ এক্স এর মাত্রা, মাত্রা মানে কি? মুখ্য মাত্রাই তো, সর্বোচ্চ যেটা মাত্রা থাকবে ওইটাই তো হবে। তাহলে মাত্রা হবে হইলো পি এক্স এর মাত্রা যোগ কিউ এক্স এর মাত্রা। ঠিক আছে। তো এখানে দেখো এই অঙ্কের ক্ষেত্রে কি আছে? পি এক্স এর মাত্রা কত? পি এক্স এর মাত্রা হলো 2, পি এক্স এর মাত্রা হলো 2, আর কিউ এক্স এর মাত্রা কত? 1, এই যে 1, তো কত হইলো? 3। তাহলে দেখো এটার দিকে তাকাইয়া এই যে এফ এক্স এর মাত্রা কত পাইছি? 3, এই যে 3 আর এই যে আমরা 3 পাইলাম। বুঝতে পারছো? তো এফ এক্স এর মুখ্য সহগ কি হবে? এফ এক্স এর মুখ্য সহগ, আমরা এটার দিকে তাকাবো না, আমরা এটার দিকে তাকাবো। এর মুখ্য সহগের সূত্র হবে যে পি এক্স এর সহগ গুণ হবে কিউ এক্স এর সহগ, মানে গুণ। তার মানে পি এক্স এর সহগ কত ছিল? পি এক্স এর সহগ হইল 1, আর কিউ এক্স এর সহগ কত? 1, সমান কত হবে? 1। এই দেখছো সহগ কত? 1। এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তো এই যে আমরা 1 পাইলাম। বুঝতে পারছো? এইটুকু কি বুঝছো? গুণটা বুঝতে পারছো? একটু বলো আমাকে। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিতেছি, সমস্যা নাই। দেখো আমরা এই যে একটা জিনিস আর এই যে একটা জিনিস, এই দুটাকে আমরা কি করব? গুণ করব। এখন এই গুণ করার পরে দেখো এই যে অ্যান্সারটা আসছে না, এই অ্যান্সারটার মধ্যে আমরা বুঝতে পারলাম যে এই যে এই দুটো গুণ করার পরে গুণফল যেটা হবে তার মাত্রা কত হবে? তার মাত্রা হবে 3, আর সহগ কত হবে? কিছু নাই মানে কি 1 আছে। তারপর মাত্রা হবে 3 আর সহগ হবে কত? 1। কিন্তু আমরা গুণ না করার পরেও একটা সূত্র দিয়ে আমরা এটা করতে পারি। সেটা কিভাবে? সেটা হইলো আমরা এখানে ধরলাম যে পি এক্স এত আর এটা, তার মানে আমরা যদি গুণ করতে যাই মানে মাত্রা বের করবো কিভাবে? গুণ ফলের মাত্রা কেমনে বের করবো? গুণ ফলের মাত্রা হইলো এই যে প্রথম এটার মাত্রা যোগ কি এটার মাত্রা, তার মানে এটার মাত্রা কত? 2, আর এটার মাত্রা কত? এক্স। কিভাবে এই যে 3টা হইলো একটু চিন্তা করো। আমরা যখন এই প্রথমটার সাথে এই প্রথমটা গুণ করছিলাম তখন এখানে এক্স স্কোয়ার ছিল আর গুণ কি এক্স ছিল, তার মানে একটা আর দুটা মিলে কয়টা হয়ে গেছে? এখানে হলো 2টা আর এখানে কয়টা? একটা। তাহলে কয়টা হইলো? টোটাল 3টা হইলো। এই যে 3 আমাদের আসছে, এখানে কত? মাত্রা 3। এই 3 আমরা এই জায়গায় পাইছি কিভাবে? এদের যোগ করে দিয়া। বুঝতে পারছো? আর সহগের ক্ষেত্রে কি হয়েছে? সহগ হলো আমাদের এখানে কি সামনে 1 ছিল, এটার সামনে 1 ছিল, এই 1 আর এই 1 গুণ করার পরে এখানে কি আমাদের 1 হয়েছে। আর এইভাবে আমরা সেটার মুখ্য সহগটা বাই করলাম, এটার সহগ গুণ কি এটার সহগ, আমরা কত পাইলাম? 1 পাইলাম। এবার ক্লিয়ার হয়েছে? বলো আমাকে। যদি এটা বুঝতে পারো তাহলে তোমরা ভাগেরটাও বুঝে যাবা, কোনো সমস্যা নেই, ভাগেরটাও নর্মালি বুঝে ফেলবা। দেখো তো ভাগেরটার ক্ষেত্রে কি হবে? জাস্ট একটু চেঞ্জ হবে। সেটা কি? যে এই জায়গায় ধরো আমি যদি এটা দিয়ে যদি ভাগ করতাম, এটা দিয়ে যদি আমি এটার সাথে যদি এটা ভাগ করতাম তাহলে কি হইতো? দেখো একটু চিন্তা করো ভালোভাবে। ওই ক্ষেত্রে কি হইতো? যে ধরো আমি এটার সামনে একটা 2 লাগাই দিই। দেখো এটার সামনে আমি একটা 2 লাগাই দিলাম, আর কিছু চেঞ্জ করব না, এটা 2 লাগাই দিলাম। ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কি হবে? যে ভাগফল কেমন হবে? এইভাবে ভাগ করবো আমরা কিভাবে? এই পি এক্স থাকবে উপরে আর কিউ এক্স কি থাকবে? এই কিউ এক্সটা থাকবে কোথায়? এই নিচে। তো এটার মাত্রা কেমনে হবে?
এটার মাত্রা হবে হইলো এইখানে যোগের জায়গায় কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তার মানে এফ এক্স এর মাত্রা কি হবে, এফ এক্স এর মাত্রা হবে 2, এর কত ছিল 2 আর এর কত 1, 2 - 1, তাহলে কত হবে মাত্রা 1 হবে। তাহলে ভাগ করলে তুমি যেই ভাগফলটা পাইবা সেই ভাগফলের মাত্রা কত হবে 1, যেই ভাগফলটা তুমি পাবা সেই ভাগফলের মাত্রা কত হবে 1 হবে মাত্রা। আর সহগ কি হবে, এফ এর সহগটা হবে জাস্ট এটার সাথে আমরা এটা কি করে দিব, ভাগ করে দিব। এই যে পি এক্স এর সহগ ভাগ হলো কি কিউ এক্স এর সহগ। তারপর পি এক্স এর সহগ কত ছিল 2 আর কিউ এক্স এর সহগ কত 1, ভাগ করলে 2 হয়। তার মানে সহগ কত হবে, এই জায়গায় যে সহগটা কি হবে, সহগটা হবে আমাদের 2 হবে। মানে এইখানে মুখ্য যোগ করে দাও, মুখ্য। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রেও মুখ্য হবে, এই ক্ষেত্রেও কি হবে, মুখ্য হবে। এই বুঝছো, দুটো জিনিস কিন্তু একই। হ্যাঁ, সহগ হইলো গুণ করবা আর চলক হইলো যোগ করবা, সহগ হইলো গুণ করবা আর চলক হইলো যোগ করবা, একদম ক্লিয়ার তো। আর ভাগের ক্ষেত্রে হইলো সহগ বিয়োগ মানে মাত্রা বিয়োগ করবা আর সহগ হলো কি করবা, ভাগ করবা। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো সবাই। তারপরে আমরা চলে যেতেছি আরেকটা টপিকে, ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য, উৎপাদকে বিশ্লেষণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা ম্যাজিকের মতো অঙ্ক। এটা একটু আমাকে সময় দাও, আমি তোমাদেরকে একটু ভালোভাবে বুঝাই দিই, সবাই একটু মনোযোগ দেবা। ঠিক আছে, দেখো এটা হলো কি যে ভাগশেষ উপপাদ্য। একটা জিনিস তোমাকে আমি বলি যে উৎপাদক জিনিসটা কি বলতো, উৎপাদক জিনিসটা কি, একটা হলো ভাগশেষ উপপাদ্য আর একটা হলো উৎপাদক উপপাদ্য, একই জিনিস, এই দুটো একই জিনিস। ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটার নাম কি, উৎপাদক উপপাদ্য। দেখো আমরা যদি এটা 12 একটা সংখ্যা নিলাম, এটাকে যদি আমি ধরো এই 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 6 দুগুণে 12, এই জায়গায় কত থাকে 0 থাকে। তাহলে এই জায়গায় এই দুইটা কি বলতো, এই 2 হইল একটা উৎপাদক। যদি আমি এইভাবে করতাম যে ধরো আমি যদি এখানে 3/13 ভাগ করতাম, আমি কি করতাম 13 ভাগ করতাম, তো 13 ভাগ করলে এখানে আমাদের কত হইতো, 6 দুগুণে 12, মানে এক ভাগশেষ থাইকে যাইতো। এই যে আমাদের একটা ভাগশেষ থাকতেছে, এই একটা, এটাই হলো কি ভাগশেষ উপপাদ্য। এখন আমরা যদি নর্মালি যদি একটা অঙ্ক করি, ভাগ করতে যাই নর্মালি একটা বীজগণিতিক রাশিকে বীজগণিতিক রাশিতে ভাগ করি, তখন যদি ভাগশেষ থাকে সেই ভাগশেষ বের করার একটা রুলস আছে। ঠিক আছে, এটা আমরা এখন তোমাকে একটু শিখাবো। দেখো নর্মালি যদি এটা তুমি বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবে। দেখো ধরো আমি এখান থেকে একটা সংখ্যা নেই যে এরকম, ধরো আমি দুইটাকে নিলাম যে আমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমি ভাগ করব কত দিয়া, এটাকে আমি ভাগ করব হইলো যে এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করব। বুঝছো, মনোযোগ দিয়ে শুনো, এটা যে আমরা কি করব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে আমরা ভাগ করব কি দিয়া, এক্স মাইনাস 4 দিয়ে আমরা ভাগ করব। তো এটার জন্য আমরা ফার্স্টে কি করতে পারি, আমরা যদি এটার সাথে এক্স গুণ করি তাহলে কত হয়, দেখো এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x হবে। হ্যাঁ, এটার সাথে মিলতেছে, তো আমরা এটার সাথে এক্স গুণ করে দিই। এই যে এক্স এক্স দিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x হবে। কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x। তার মানে আমরা এখান থেকে কি করতে পারি, যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, এটা যদি আমরা এখান থেকে বিয়োগ করি এটা যোগ হয়ে গেল, তাহলে কি হবে, এখানে মাইনাস এক্স প্লাস কি হবে 6, কি হবে মাইনাস এক্স প্লাস 6। এখন আবার আমরা কি করতে পারি, -1 দিয়ে গুণ করতে পারি। যদি আমরা এখানে -1 দিয়ে গুণ করি তাহলে কত হবে, -x প্লাস 4। ঠিক আছে, তো এখানে কি হবে, -x গুণ করলে -x প্লাস কি হবে 4 হয়ে যাবে। তো বিয়োগ করলে কি এটা কাটাকাটি চলে যায়, এটা যোগ হয়ে যায়, এটা কি বিয়োগ হয়ে যায়। তার মানে এখানে থাকে এই যে 2 ভাগশেষ থাকে। এখানে কি থাকলো, 2 ভাগশেষ থাকলো। তার মানে আমরা এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করি তাহলে এই জায়গায় কত থাকতেছে, 2 ভাগশেষ থাকতেছে। ঠিক আছে, এখন আমরা এটা সহজে করতে পারি। এটা তো আমরা একটা ভাগ করলাম না, এই ভাগ আমরা না করেও আমরা কিন্তু সহজেই কি করতে পারি। সেটা কিভাবে করব, দেখো আমরা যদি এখানে এটাকে ধরতাম যে এফ অফ এক্স, যদি আমি এটাকে ধরতাম যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হলো 6, তো আমাদের ভাগ করতে বলছে এই যে জিনিসটাকে ভাগ করতে বলছে কি দিয়া, এইটা দিয়ে ভাগ করতে বলছে, কি এক্স মাইনাস 4, এটা দিয়ে ভাগ করতে বলছে। তো আমরা এখানে ট্রাই করব 4 ট্রাই করব।
তো দেখো এই এফ অফ এই 4 যদি আমি ট্রাই করি তাহলে দেখো এখানে 4² মাইনাস 5 ইন্টু 4 প্লাস হলো 6, তাহলে 4 4 কত হয় 16, মাইনাস হলো 4 5 20 প্লাস হলো 6, তো 6 6 কত 22 মাইনাস হলো 20 সমান কত 2। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আমরা যদি x মাইনাস 4 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ হবে f অফ 4। তো আমি যদি তোমাকে এটাকে র্যান্ডমলি যদি এইভাবে লিখি, তোমাকে দেখো র্যান্ডমলি যদি কিভাবে লিখি, ধরো এই f অফ x কে x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f অফ কি দিয়ে ভাগ করছি, x মাইনাস a দিয়ে ভাগ করছি না, তো a হবে ভাগশেষ। আবার যদি আমি এটাকে যদি ভাগ করতাম x প্লাস a দিয়ে ভাগ করতাম তাহলে আমাদের ভাগশেষ কত হতো জানো, f অফ মাইনাস a হইতো ভাগশেষ। কি হইতো, f অফ মাইনাস a। তাহলে কিভাবে হয়, আমাদের সূত্র হইলো এইটা, সূত্র কোনটা, x মাইনাস a হইলো সূত্র, এই জিনিসটাকে আমরা নিয়ে যাবো এখানে। তো আমরা যদি ধরো এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এই এটাকে আমরা উঠে নিয়ে আসবো। যদি এই জিনিসটা এরকম হয় যে x প্লাস a, তখন সূত্র বানানোর জন্য আমাদের একটা মাইনাস লাগবে। তো আমি এখানে x দিলাম, এই যে মাইনাস দিলাম, আর এই যে মাইনাস a দিলাম, তো এই ব্র্যাকেটের মধ্যে কি আছে মাইনাস a, মানে x মাইনাস মাইনাস a আছে। আমি আবার তোমাকে শুরু থেকে এটা বুঝাই যে আমরা যদি ধরো, আমি এখানে তোমাকে সংক্ষেপে বুঝাই যে ধরো আমি যদি এখান থেকে 13 নিতাম, এই 13কে যদি আমি ধরো 6 দিয়ে ভাগ করি, এই 13কে যদি আমি কি করি 6 দিয়ে ভাগ করি, দেখা যায়, হ্যাঁ এই 6কে এই 13কে যদি আমরা এই 6 দিয়ে যদি ভাগ করতাম তাহলে কি হইতো, 6 দুগুণে 12, তার মানে এখানে কত 12 হইতো, হাতে কত থাকতো 1, এই একটা কিন্তু আমাদের ভাগশেষ হিসেবে থাইকে যায়। এই 1 কি হিসেবে থাকতেছে, ভাগশেষ হিসেবে এই একটা থাইকে যাইতেছে। এখন আমরা এইখানে দেখো নর্মালি আমরা এখানেও কাজটা করছি যে x মাইনাস 4 দিয়ে আমরা এই পুরো জিনিসটাকে ভাগ করছি, ভাগ করার পরে ভাগশেষ কত রইলো, এই 2 রইলো এই জায়গায়। এখন কথা হইলো যদি এখানে ভাগশেষ থাকে, এটা তো আমরা এইভাবে করতে আমাদের ঝামেলা হয়, আমরা সহজে কিভাবে করতে পারি, ওইটাই হইলো আমাদের ভাগশেষ উপপাদ্য। তার মানে আমরা যদি x মাইনাস 4 দিয়ে ভাগ করি, তার মানে আমরা যদি এই যে 4টা আছে না মাইনাসের পরে, মানে সূত্র হলো x মাইনাস, এই x আর মাইনাসের পরে যা থাকবে ওইটা যদি আমরা এই বক্সে বসাই দিই তাইলে ওইটা দিয়ে ট্রাই করলে যেটা অ্যান্সার হবে ওইটাই কি আমাদের ভাগশেষ। তো দেখো এই যে 2, এই যে 2 মিলে গেছে। যে কোনো একটা অঙ্কে দেখো আমরা এটাকে যদি ধরে নেই, মানে এইখানে যে এই যে মাইনাস 4টা আছে, মানে মাইনাসের পরে যে 4 আছে, এই 4 দিয়ে যদি আমরা এখানে x এর মান ট্রাই করি তাহলে যেই অ্যান্সারটা হবে সেটাই কি ভাগশেষ। এইটাই হলো নর্মাল নিয়ম, বুঝছো? আবার বলি, এইভাবে আমরা শর্টকাটে লিখতে পারি যে f অফ x কে ধরলাম যে f অফ x যে কোনো একটা চলক মানে বীজগণিতিক রাশি, f অফ x কে যদি x মাইনাস a দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, f অফ a। মানে f অফ a মানে কি, যে এই জায়গায় যত জায়গায় x আছে, x এর জায়গায় আমরা কি বসাই দেবো, এই এটাকে আমরা বসাই দেবো। এই টপিকটা আমি একটু পরে বলতেছি। আবার যদি আমি x প্লাস a দিয়ে ভাগ করি, তো আমি কি বলছিলাম, সূত্র হলো আমাদের x মাইনাস, তার মানে x এর পরে আমাদের একটা মাইনাস আনতে হবে। তো তুমি এখানে x এর পরে মাইনাস কিভাবে আনবা, অবশ্যই এর আগে একটা মাইনাস দিতে হবে, তাইলে এখানে মাইনাস আসবে। তো এই যে x মাইনাসের পরে যা থাকবে সেটাকে আমরা এই ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিব, মানে সেটাকে আমরা x এর মান হিসেবে গণ্য করব। তো সেটাই হবে কি আমাদের ভাগশেষ। ধরো আমি যদি এটা তোমাকে বলি, ধরো আমি আরেকটা অঙ্ক দিলাম যে x কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, এটাকে আমি তোমাকে ভাগ করতে বললাম কত দিয়ে, তুমি এটাকে ভাগ করবা হইলো x মাইনাস 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করো, ভাগ করো। তো তুমি এখন কিভাবে ট্রাই করবা, দেখো আমরা কি করব যে এইখানে x মাইনাস 3, তার মানে হইলো এই x মাইনাস হলো সূত্র, x মাইনাসের পরে কি আছে 3 আছে, এই 3টাকে তুমি x এর জায়গায় বসাই দিবা। তো এখানে ভাগশেষ হবে এইভাবে, ভাগশেষ হবে ভাগশেষ সমান f, ভাগশেষ কি হবে, এই জায়গায় তুমি জাস্ট এখানে বসাই দিবা, 3 বসাই দিবা, 3 কিউব প্লাস হলো 2 3 স্কোয়ার মাইনাস হলো 5 ইন্টু 3 প্লাস হলো 3, তার মানে 27 প্লাস হলো 2 এন কত হয় 3 দুগুণে 3 থেকে 9, 9 দুগুণে 18 মাইনাস 5 3 5 কত 15 প্লাস কত 3। এখন এটা যোগ করে যা হবে সেটাই কি আমাদের ভাগশেষ। ক্লিয়ার, এতটুকু বুঝছো? এইটার নাম হইলো ভাগশেষ উপপাদ্য। এটার নাম কি, ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য যদি শিখে যাও
তাহলে আমরা উৎপাদক উপপাদ্য দেখবো। এখন উৎপাদক উপপাদ্যটা হইলো, দেখো এই দিকে একটু তাকাও, যে ধরো আমরা যদি এই 13-র জায়গায় যদি আমরা এই 12কে যদি আমরা কত দিয়ে ভাগ করতাম, 6 দিয়ে ভাগ করতাম, তাহলে কত, 6 দুগুণে 12, ভাগশেষ কি হয়ে যেত, এই 0 হয়ে যেত। ভাগশেষ কি হইতো, 0 হইতো। তার মানে এই ভাগশেষটা যদি 0 হয়ে যাইতো, তাহলে এই 6 কি, এই 12 একটা উৎপাদক না? ভাগশেষ যদি 0 হয়ে যায়, ভাগশেষ কখন 0 হবে, যখন নিঃশেষে বিভাজ্য হবে এবং যখন উৎপাদক হবে। ধরো এখানে এই 12 এর একটা উৎপাদক হলো কত, 6। এই জন্য এই 6 দিয়ে যদি আমি 12 ভাগ করি তাহলে কত হবে, এই 6 আমি যদি 6 এই 12 দিয়ে যদি 6 ভাগ করি তাহলে কত হবে, 0 হয়ে যাবে। ভাগশেষ কি হবে, মানে নিঃশেষে বিভাজ্য হবে। 6 দুগুণে 12, আর ভাগশেষ কি হয়ে যাবে, এই যে একটা 0 হয়ে যাবে। এটা হলো উৎপাদক উপপাদ্য। ঠিক আছে, দেখো। আচ্ছা, তো এই যে নরমালি এটা আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা দেখো, এখন আমরা আরেকটা কথা লিখি, যে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, কি করলাম, এফ অফ এক্স কে আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলাম। তো ভাগ করার পরে, ভাগ করলে ভাগশেষ যদি এফ অফ এ সমান 0 হয়, তবে এই এক্স মাইনাস এ এই এফ এক্স এর একটি উৎপাদক। দেখো আমি যদি এইভাবে লিখি, যে 12কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, সুতরাং 6 12 এর উৎপাদক। কি বলছি, যে আমরা যদি 12কে যদি 6 দিয়ে ভাগ করি, যেমন দেখো আমরা যদি এখানে 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হইতেছে, 0। 12কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, তাই এই যেটা দিয়ে ভাগ করছি, 6 দিয়ে কি করছি, ভাগ করছি, তাহলে 6 12 এর উৎপাদক হবে। সেম ভাবে তুমি এটার দিকে তাকাও, এই জায়গায় দেখো 12 চিন্তা করো, আর এই জায়গায় হলো 6 চিন্তা করো। তার মানে আমরা এই এফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে কি, এ এক্স এর জায়গায় আমরা কি বসাই দিব, এই এটাকে বসাই দিব, ওইটাই তো ভাগশেষ। তাহলে এই ভাগশেষটা যদি 0 হয়, তাইলে ওইখানে যেমন 6 যেমন 12 এর উৎপাদক হয়েছিল, তো এখানে এই এক্স মাইনাস এ কি হবে, এফ এক্স এর উৎপাদক হবে। ঠিক আছে, এই এফ এক্স এর কি হবে, উৎপাদক হবে। তো এখন একটু বলো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, এইভাবে কমেন্ট করলে তো বুঝতে পারবা না, বলো এখন কি বুঝতে পারছো কিনা। আমি আবার বলি, 12কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত হয়, 0। এই যে 12কে তুমি যদি 6 দিয়ে ভাগ করতেছো তাহলে ভাগশেষ কত হইতেছে, 0 হইতেছে। এরকম ভাবে যদি ভাগশেষ 0 হয়, তার মানে কি 6 12 একটা উৎপাদক। যদি এখানে ভাগশেষ থাকতো তাহলে কি উৎপাদক হইতো, হইতো না। এইভাবে এই এফ অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, আর ভাগফল ভাগশেষ তুমি যদি দেখো যে 0 হয়েছে, তাইলে আমরা কি বলতে পারি, যে এক্স মাইনাস এ এফ এক্স এর কি একটা উৎপাদক। যদি তোমাকে বলা হয় যে তুমি একটা, এই যে তুমি যদি এটা এটা তোমাকে যদি বলা হয় যে এরকম, যে এফ অফ এক্স কে 2x মাইনাস 1 দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ কি হবে জানো, ভাগশেষ হবে হইলো, এই এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় বসবে হইলো, এই যে মাইনাস আছে না, মাইনাসের জন্য প্লাস হবে, আর এই ডান পাশেরটা উপরে যাবে, এন কি আছে 1, এই 1 উপরে যাবে, আর ভাগ দিয়া এই 2 নিচে চলে আসবে, এই যে এরকম। আবার যদি তোমাকে বলতো যে এফ অফ এক্স কে 2x প্লাস 1 দিয়ে, তাহলে কি করতাম, তাহলে ভাগশেষ কি হইতো, এটা উঠাও, খাতায় উঠাও, তাহলে ভাগশেষ হইতো কত, এফ অফ মাইনাস, এই প্লাসের কারণে কি মাইনাস হইতো, ওইখানে যেমন কি করছিলাম দেখো, এক্স মাইনাস এ দিয়ে যখন ভাগ করছি তখন কি হয়েছিল, এফ অফ এ। আবার যখন আমরা
এক্স প্লাস এ দিয়ে ভাগ করছিলাম তখন কি এফ অফ মাইনাস এ হয়েছিল, প্লাসের কারণে মাইনাস হয়েছে, মাইনাসের কারণে কি প্লাস। রুলসটা কিভাবে আসছিল বলতো, এইভাবে যে এক্স এই মাইনাস সূত্র, এই যে এখানে সূত্র বানানোর জন্য এর আগে কি একটা মাইনাস দেওয়া লাগছে, এইখানে মাইনাস বানানোর জন্য এখানে কি এর আগে একটা মাইনাস দেওয়া লাগছে। সেম ভাবে এখানে তো মাইনাস সূত্রে দেওয়াই আছে, তাহলে আর আমাদের কিছু দেওয়া লাগে নাই। তো এইখানেও আমাদের এইখানে প্লাসের জায়গায় মাইনাস বানানোর জন্য আমাদের এটা দেওয়া লাগছে, তাহলে কি হবে, উপরে হবে 1 আর ভাগ দিয়ে আগেরটা হবে মানে 2, এত। তা আমরা যদি সংক্ষেপে তোমাকে বলি, এটা না দিয়ে যদি এইভাবে বলি তোমাকে, যে যে কোনো আকারে তুমি লিখতে পারো যে আমরা যদি ধরো এফ অফ এক্স কে ভাগ করবো কত দিয়া, এক্স প্লাস বি দিয়ে ভাগ করবো। তাহলে এক্স প্লাস বি দিয়ে যদি ভাগ করো তাহলে এফ অফ ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে হইল এফ অফ এই প্লাসের কারণে মাইনাস, আর ডান পাশে যেটা আছে সেটা উপরে হবে আর বাম পাশেরটা নিচে হবে। আবার সেম ভাবে তোমাকে যদি এক্স মাইনাস বি দিয়ে ভাগ করে তাহলে ভাগশেষ কি হবে, এই মাইনাসের কারণে প্লাস আর বি ওই পাশে চলে যাবে আর এই পাশে কি এ চলে আসবে। এটা দিয়ে ট্রাই করতে হবে, মানে এক্স এর মান এটা বসাইতে হবে। তো বলো এটা কি বুঝছো?